দিলে বোঝা যাবে। আচ্ছা, এখন আসো ইন্টেরিয়র। এইগুলো কিন্তু গত ক্লাসে আমি শুধু নতুন করে এই লিগামেন্ট গুলো পড়িয়েছিলাম। লিগামেন্ট গুলো তোমরা ট্রু লিগামেন্ট এবং ফলস লিগামেন্ট এগুলো কি এগুলো দেখে নিবা। ট্রু লিগামেন্টটা হচ্ছে কন্ডেনসেশন অফ দ্য পেলভিক ফাসা, আর ফলস লিগামেন্ট হচ্ছে ফোল্ড অফ পেরিটোনিয়াম। এগুলো হচ্ছে ফোল্ড অফ পেরিটোনিয়াম। এরা কোনো সাপোর্ট দিবে না, কিন্তু ট্রু লিগামেন্ট যেগুলো এগুলো ব্লাডারের সাপোর্ট দিবে। এগুলো তোমরা নাম এবং কোনটা থেকে কোথায় এক্সটেন্ড করলো এগুলো একটু জেনে নিবা। জেনে রাখা ভালো, তবে মোস্ট ইম্পর্টেন্ট না আর কি, তারপরেও জানতে হবে। আচ্ছা, এখন আসে ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার। ইন্টেরিয়র বলতে বোঝাচ্ছে যে আমরা তো এতক্ষণ পড়লাম ব্লাডারের এক্সটার্নাল ফিচার গুলা পড়লাম, যেমন হচ্ছে ব্লাডারের শেপ কেমন, সাইজ কেমন, কোথায় থাকে, বাইরের দিকে কি থাকে, কয়টা লেয়ার থাকতেছে, তারপরে কতটুকু সেটা ফুল অবস্থায় সারফেস, বর্ডার, তারপরে মার্জিন, এবং এমটি অবস্থায় তার সেটা শেপ কেমন, আমরা এগুলো সব জানলাম। কিন্তু এটা ভিতরটা কেমন এটা কিন্তু আমরা এখনো দেখি নাই। তাহলে আমরা এখন এটা ইন্টেরিয়রটা দেখবো, ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার। তাহলে এটা কি ইন্টেরিয়র? ইট ক্যান বি এক্সামাইন্ড বাই, এটা আমরা দেখবো কিভাবে, সেটা হচ্ছে আমরা সিস্টোস্কোপির মাধ্যমে দেখবো। সিস্টোস্কোপি হচ্ছে একটা ইনভেস্টিগেশনের নাম। এটা একটা যন্ত্র আমরা ইউরেথ্রা মানে প্রস্রাবের রাস্তা দিয়ে আমরা একটা যন্ত্র ঢুকাবো। তাহলে প্রস্রাবের রাস্তাটা ইউরেথ্রা, সেটা তো ব্লাডার পর্যন্ত কন্টিনিউ করবে। তাহলে আমরা কি করব, ওই ইউরেথ্রা দিয়ে আমরা কিন্তু ওই যন্ত্রটা যদি প্রবেশ করাই, চিকন একটা যন্ত্র, ওটা দিয়ে যদি প্রবেশ করাই, ওখানে তোমার লাইট থাকবে, তখন আমরা এটা একটা ক্যামেরার ফিট করা থাকবে, তখন ওই ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ব্লাডারের ইন্টেরিয়রটা দেখতে পাবো। আর কিভাবে দেখতে পারি? অপারেশনের সময় দেখতে পারি। কারণ হচ্ছে কি, অপারেশনের সময় যদি কোনো কারণে ব্লাডারটা কাটা লাগে বা ব্লাডার কেটে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন্টেরিয়রটা দেখতে পারি। তাহলে ব্লাডার কখন কাটা লাগতে পারে? যখন কোনো ব্লাডারের অপারেশন করা হয়, তখন কিন্তু আমরা ব্লাডারটার ভিতরে দেখতে পারি। যেমন যদি কোনো স্টোনের জন্য আমরা অপারেশন করি, তাহলে তো ব্লাডার কেটে স্টোনটা বের করতে হবে, পাথর যে, সেটার জন্য আমরা ব্লাডারটার ভিতরে দেখতে পারি। তারপর ব্লাডারের ভিতরে যদি কোনো ধরনের টিউমার থাকে, তাহলে আমরা ব্লাডারটা দেখতে পারবো, অপারেশনের সময় দেখা যাবে। আর কি? অটোপসি। অটোপসি বলতে তোমরা যেটা জানো যে পোস্টমর্টম যেটাকে বলে, এটাকে আমরা মেডিকেল টার্মে অটোপসি বলি। তাহলে অটোপসি করলেও কিন্তু আমরা ব্লাডারের ইন্টেরিয়রটা দেখতে পারবো। তখন কিন্তু অটোপসির সময় কিন্তু পুরা বডি কেটে ভিতরে অর্গান গুলা দেখা হয়, ব্রেনের খুলি কাটা হয়। তোমরা যখন ফরেন্সিক মেডিসিন করতে যাবা, তখন তোমরা অটোপসি প্রসিডিউরটা তখন তোমরা জানবা, কোথেকে কোথায় এক্সটেন্ড করে স্কিন কাটা হয়, কিভাবে ব্রেন কাটা হয়, কিভাবে অর্গান গুলা দেখা হয়, অর্গানের কোনটা কতটুকু আমরা প্রিজার্ভ করি, কোনটা এক্সামিনেশনে পাঠায়, কতটুকু এক্সামিনেশনে পাঠায়, তখন তোমরা অটোপসির সময় এগুলা জানবা। তাহলে অটোপসি হচ্ছে কি ডিউরিং পোস্টমর্টেম। তাহলে তিনটা সময় আমরা জানতে পারি, সিস্টোস্কোপির সময়, অপারেশনের সময়, আর অটোপসির সময় আমরা ব্লাডারের ইন্টেরিয়র দেখতে পারি। শুধু যে ব্লাডার দেখতে পারি নট দ্যাট, আমরা কিন্তু অনেক অর্গানই কিন্তু ওই অটোপসির সময় দেখতে পারি, আবার অপারেশনের সময়ও দেখতে পারি। যখন আমরা পেলভিক ক্যাভিটি ওপেন করব, অ্যাবডোমেন ওপেন করব, তখন তো আমরা অনেক অর্গানই দেখতে পারি, কিন্তু ইন্টেরিয়র দেখার সময় কিন্তু জিনিসটা কাটতে হবে। তাহলে ব্লাডারটা কেটে তারপর আমরা ইন্টেরিয়র দেখতে পারবো। আচ্ছা, ইন এন এমটি ব্লাডার। এমটি মানে এখানে খালি ব্লাডার। তাহলে খালি ব্লাডারটি কি? জাস্ট একটা খালি পলিথিনের মতো চুপসানো থাকবে, তাইলে একটা বেলুনের মতো চুপসানো থাকবে জিনিসটা। তাহলে এখানে কি, এ গ্রেটার পার্ট অফ দ্য মিউকোসা শোজ ইরেগুলার ফোল্ডস ডিউ টু ইটস লুজ অ্যাটাচমেন্ট টু দ্য মাসকুলার কোট। তাহলে আমরা ব্লাডারে যখন লেয়ার করছি, তখন কিন্তু প্রথম একদম ভিতর থেকে যদি বাইরে যাও, তাহলে কি কি ছিল? ভিতরে হচ্ছে মিউকোসা, ব্লাডার মিউকোসা, মাঝখানে হচ্ছে মাসেল, তার বাইরে হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে এই যে মিউকোসাটা কি লুজ অ্যাটাচ থাকতেছে, যেহেতু এর ভিতরে কোনো ইউরিন নাই, খালি, সেক্ষেত্রে কি হয়, এটা তো জাস্ট একটা খালি পলিথিন বা একটা খালি বেলুন যেরকম পড়ে থাকে সেরকমই পড়ে থাকবে। তাহলে এখানে এই মিউকোসাটা মাসেল লেয়ারের সাথে লুজলি অ্যাটাচ থাকতেছে। বলো, হ্যালো, কেউ কি কিছু জানতে চাচ্ছ? বলো। আচ্ছা, তাহলে কি হয়, এখানে মিউকোসাটা মাসেল লেয়ারের সাথে লুজলি অ্যাটাচ থাকতেছে। যখন ওর মধ্যে ইউরিন এসে ভরা শুরু হয়, তখন এটা আস্তে আস্তে ফুলতে থাকে, তখন কিন্তু টাইটলি অ্যাটাচ থাকবে, মিউকোসাটা মাসেল লেয়ারের সাথে টাইটলি অ্যাটাচ থাকবে। আদারওয়াইজ এটা কিন্তু ইরেগুলার ফোল্ড হয়ে থাকবে, কারণ হচ্ছে কি লুজলি অ্যাটাচ থাকতেছে মিউকোসাটা মাসেল লেয়ারের সাথে। তাহলে মাসেল মিউকোসা শোজ ইরেগুলার ফোল্ডস ডিউ টু ইটস লুজ অ্যাটাচমেন্ট টু দ্য মাসকুলার কোট। আচ্ছা, এখানে ইন্টেরিয়র একটা ছবি এখানে দেখায় তোমাদেরকে, এই যে দেখো এই জিনিসটা, এখানে কিন্তু এই ব্লাডারটা কিন্তু এমটি না, এখানে কিন্তু ব্লাডারটা ফুল।
ফুল ব্লাডার, এই যে দেখো একদম রাউন্ডেড থাকতেছে, তাহলে এমটি ব্লাডার কিন্তু রাউন্ডেড না, এমটি ব্লাডারটা থাকবে হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, টেট্রা মানে এটা চার কোণা একটা আকৃতি দিবে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে এটা সার্কুলার বা ওভাল শেপ হয়ে গেছে ডিউ টু প্রেজেন্স অফ ইউরিন। তাহলে এই যে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মাসেল মিউকোসা, ভিতরের যে এপিথেলিয়াল লেয়ার এটা হচ্ছে মিউকোসা, মাঝখানে এটা হচ্ছে মাসেল লেয়ার, আর বাইরের দিকে এটা হচ্ছে কি পেরিটোনিয়াম। তাহলে এই মিউকোসাটা মাসেল লেয়ারের সাথে লুজলি অ্যাটাচ থাকতেছে, যার জন্য এটা দেখতে একটা কুচকানো একটা সারফেসের মতো দেখা যাবে, কুচকানো সারফেস থাকবে। আচ্ছা এবার আসো, আর যখন স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া ওভার দ্য লোয়ার পার্ট অফ দ্য বেস অফ দ্য ব্লাডার, এটা দেখা যাবে, এটা আমি আবার দেখাচ্ছি। দ্য মিউকোসা ইজ স্মুথ ডিউ টু ইটস ফার্ম অ্যাটাচমেন্ট টু দ্য মাসকুলার কোট, দিস এরিয়া ইজ নোন এজ দ্য ট্রাইগন, ট্রাইগন অফ দ্য ব্লাডার। তাহলে ট্রাইগনটা কোন জিনিস? ট্রাইগনটা আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি ছবিতে, এই যে এটা হচ্ছে ট্রাইগন। এখানে দেখো এই একটা জায়গায় এখানে নিচের দিকে দেখো, এটা কিন্তু বেস অফ দ্য ব্লাডারে এখানে তিন কোণ একটা এরিয়া আছে, এটার নাম হচ্ছে ট্রাইগন। এখানে কিন্তু এমটি ব্লাডারে যতই এটা ইরেগুলার ফোল্ড থাকুক, মিউকোসা মাসকুলার লেয়ারের সাথে একটা লুজ অ্যাটাচমেন্ট থাকে, বাট ট্রাইগনের মধ্যে কিন্তু এটা ফার্ম অ্যাটাচমেন্ট থাকে, যার জন্য এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা কিন্তু স্মুথ থাকবে ডিউ টু ফার্ম, মানে খুব কঠিন ভাবে হচ্ছে গিয়ে এটা শক্তভাবে মিউকোসাটা মাসল লেয়ারের সাথে লাগানো থাকে, এই জন্য এটা হচ্ছে গিয়ে স্মুথ থাকতেছে। এবং এটা দেখো তিন কোণা, এখানে উপরের দিকে দেখো এই একটা অরিফিস, এই একটা অরিফিস, এগুলো হচ্ছে এই যে ইউরেটরটা, ইউরেটরটা পুরো ব্লাডারের ওয়াল থিকনেসটাকে ক্রস করে দেন এখানে এসে ওপেন করে, এবং এই পাশ থেকেও এই ইউরেটর এই পুরা ব্লাডার ওয়াল থিকনেসটাকে ক্রস করে এখানে এসে ওপেন করে, ঠিক আছে? তাহলে আর এখানে নিচের দিকে হচ্ছে ইউরেথ্রা, ইন্টারনাল ইউরেথ্রা হচ্ছে এটা, আর এক্সটার্নাল ইউরেথ্রা হচ্ছে গিয়ে একদম বাইরের দিকে। এই তাহলে এটা হচ্ছে অ্যাপেক্স, আর এই দুইটা হচ্ছে কি বেজের দিকে দুইটা কোণা। তাহলে এই যে এটা ট্রাইগন, এটাকে বলা হয় ট্রাইগন, ট্রায়াঙ্গুলার এরিয়া, এটা হচ্ছে ট্রাইগন। এই ছবিটা মনে রাখো, দেখো বই তো তোমাদের বইতেও কিন্তু এই ছবিটা আছে। আচ্ছা তাহলে ইন এ স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া ওভার দ্য লোয়ার পার্ট, তাহলে এটা লোয়ার পার্টে থাকতেছে of the base of the bladder, the mucosa is smooth due to its firm attachment to the muscular coat. This area is known as trigon of the bladder. তাহলে এটাকে ট্রাইগন বলা হচ্ছে। তাহলে তোমাদেরকে কিন্তু ব্লাডার যখন ধরানো হবে তখন কিন্তু ট্রাইগন কোথায় থাকে, ট্রাইগন কিভাবে তৈরি হয়, ট্রাইগন দেখতে কেমন, কেন এরকম, এটা কিন্তু জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? তাহলে এটা কি, এটা স্মুথ এরিয়া থাকবে। এরপরে এমসিকিউর মধ্যেও কিন্তু তোমাদেরকে এটা দেওয়া হবে যে এটা কি ইরেগুলার ফোল্ড থাকবে না স্মুথ থাকবে। তাহলে এটা ইরেগুলার ফোল্ড স্মুথ থাকবে, কারণ হচ্ছে এটা ফার্ম অ্যাটাচমেন্ট অফ দ্য মিউকোসা টু দ্য মাসকুলার কোট। তারপর এটা কি শেপ থাকতেছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ থাকতেছে, এবং এটা কোথায় থাকতেছে, লোয়ার পার্টে থাকতেছে। কোথায়? বেজে, ব্লাডারের বেজে থাকতেছে, লোয়ার পার্টের মধ্যে থাকতেছে। তাহলে এই জিনিসগুলা কিন্তু ট্রাইগন দিয়ে আসতে পারে। আচ্ছা তাহলে ট্রাইগনের একটা অ্যাপেক্স থাকবে, তাহলে দি অ্যাপেক্স অফ দ্য ট্রাইগন ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। এটা আমি তোমাদেরকে ছবিতে দেখাইলাম যে এটা কেমন থাকবে, নিচের দিকে থাকবে এবং সামনের দিকে থাকবে। The internal urethral orifice opening into the urethra is located here. তাহলে ওই যে বললাম যেখানে একদম শেষ মাথাটা অ্যাপেক্সে, ওখানে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস থাকে। তাহলে অরিফিস কিন্তু দুইটা থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। তাহলে যখনই ইউরিনটা ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসটাকে ক্রস করবে তখনই কিন্তু এই ইউরিন আর আটকানো যায় না, এটা কিন্তু বের হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসের মাঝখানে থাকবে ততক্ষণ পর্যন্ত ব্লাডারেই থাকবে। যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসটাকে ক্রস করবে তখন কিন্তু ইউরিনটা বাইরে চলে আসবে। আচ্ছা, আর উপরের দিকে যে দুইটা, এটাও আমি তোমাদেরকে বলছি, দ্য ইউরেটার ওপেন্স এট দ্য পোস্টেরোল্যাটারাল অ্যাঙ্গেল। তাহলে এই উপরের দিকে কি, এটা পিছনের দিকে এবং ল্যাটারাল দিকে দুইটা অ্যাঙ্গেল থাকতেছে, ওই অ্যাঙ্গেলের মধ্যে ইউরেটার গুলো ওপেন করতেছে। তাহলে এই ওপেনিং গুলা কত সেন্টিমিটার অ্যাপার্ট থাকতেছে? 2.5 সেন্টিমিটার অ্যাপার্ট ইন এমটি ব্লাডার, আর 5 সেন্টিমিটার অ্যাপার্ট ইন এ ডিস্টেন্ডেড ব্লাডার। তাহলে এটা তো ডিস্টেন্ডেড থাকবে, যখন ব্লাডারটা বড় হবে তখনই তো এটা ডিস্টেন্ডেড হবে। তখন কি হবে, ইউরেটারের যে ওপেনিং গুলা তখন আরেকটু দূরে সরে যাবে, তখনও ডিস্টেন্সটা থাকবে 5 সেন্টিমিটার। আর যখন এমজি থাকবে, খালি থাকবে, তখন এটার ডিস্টেন্স থাকবে 2.5 সেন্টিমিটার, জাস্ট ডাবল হয়ে যাবে। যখন বেশি থাকবে তখন 5 সেন্টিমিটার, যখন এমটি ব্লাডার থাকবে তখন 2.5 সেন্টিমিটার। তাহলে ডিস্টেন্সটা ডাবল হয়ে যাবে। তোমাদের এই ফিগারটাও মনে রাখতে হবে যে কতটুকু অ্যাপার্টে থাকবে। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল ম্যাম, আপনি বললেন না ম্যাম ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস যেটা, সেটা ক্রস করলে ইউরিনটা আর ব্লাডারে থাকে না, ওটা বের হয়ে যায়। তাহলে ম্যাম এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসটার কি দরকার?
তোমার ইউরেথ্রার তো একটা লেন্থ থাকবে, ইউরেথ্রার একটা লেন্থ থাকবে না? একটা হচ্ছে কি ডিউরিং ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা কত 4 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে হচ্ছে 18 সেন্টিমিটার। তো এই ইউরেথ্রা তো ক্রস করে আসতে হবে। তোমার তো সরাসরি তাহলে কি হইতো, এক্সটার্নালি ব্লাডারটাই ওপেন করা থাকতো, তাই না? মোটামুটি তো ব্লাডারটাই ওপেন করা থাকতো, তখন তার ব্লাডারটা ইন্টারনাল অর্গান হইতো না, তখন এটা হয়ে যেত এক্সটার্নাল অর্গান, তখন এটা এক্সটার্নাল অর্গান হয়ে যেত। আর ইউরেথ্রা ইন কেস অফ মেলে, ইউরেথ্রার ফাংশন কিন্তু মিকচুরেশন বা ইউরিনেশন না। তোমাদেরকে আমি একদম প্রথম দিকে ক্লাসে বলছিলাম ওইটার, ওই ইউরেথ্রার আরেকটা কি ফাংশন বলছিলাম মনে আছে? কি বলো তো, একজন বলো। মেল ইউরেথ্রার আরেকটা ফাংশন কি? ইজাকুলেশন। তাহলে কি এখানে খালি ইউরিনটা পাস করাটাই কি উদ্দেশ্য? না, এখানে কিন্তু ইজাকুলেশনও কিন্তু এখানে আরেকটা ফাংশন। তাহলে এই ইউরেথ্রাটা তো ওই জন্যই দরকার। আর ইন কেস অফ ফিমেলে আমাদের কিন্তু ইউরেথ্রার পিছনে আরো স্ট্রাকচার থাকতেছে, ব্লাডারের পিছনে আরো স্ট্রাকচার থাকতেছে। আর ইউরিনটা যদি সরাসরি যদি ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস যদি সরাসরি এক্সটার্নাল এয়ারের সাথে ইয়েতে থাকে, তাহলে কি হবে বলতো? এক্সটার্নাল যে ইনফেকশন, ইউরেথ্রাল যে ইনফেকশন বা ব্লাডারের যে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তাহলে কি হবে, ব্লাডারের যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসটা যদি সরাসরি এক্সটার্নালি থাকতো, তাহলে কিন্তু ব্লাডার ইনফেকশন অনেক বেশি থাকতো। এই জন্য জিনিসটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে আমাদের আল্লাহ যেন ব্লাডারটা সেফ থাকে। তাহলে এখানে আরেকটা একটা এক্সট্রা রাস্তা উনি তৈরি করে দিচ্ছে, যেন ইউরিনটা কিন্তু একটা সোর্স অফ কি ইনফেকশন, ইউরিন কিন্তু সোর্স অফ ইনফেকশন, ইউরিন থেকে কিন্তু ইনফেকশন হওয়ার অনেক চান্স থাকে। যখন এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস যখন এক্সটার্নালি একদম ইয়ে থাকবে, এক্সপোজ থাকবে, তখন কিন্তু যে কোনো ধরনের জীবাণু সরাসরি ব্লাডারে চলে আসবে। ঠিক আছে? যদি একটা পাস করার মতো একটা ইউরেথ্রা থাকে, একটা আলাদা একটা রাস্তা থাকে, তাহলে কিন্তু সরাসরি ব্লাডারের মধ্যে কোনো ধরনের জীবাণু ঢুকতে পারবে না। জিনিসটা একটা প্রোটেক্টিভ মেকানিজম অফ ব্লাডার বলতে পারো। এই জন্য আমাদের ফিমেলের ক্ষেত্রে কিন্তু এই ইউরেথ্রাটা 4 সেন্টিমিটার, এটা একটা প্রোটেক্টিভ মেকানিজমও তুমি বলতে পারো। আর মেলের ক্ষেত্রে তো শুধু যে ইউরিন পাস করবে সেটা না, ওদের কিন্তু আরেকটা ফাংশন হচ্ছে ইজাকুলেশন। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। তার মানে ফাংশনালি তার তেমন কোনো ভ্যালু নাই, বাট কিছু ভ্যালু আছে, যেটা হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম অফ ব্লাডার। আচ্ছা, এবার আসো, a slight elevation of the trigone immediately posterior to the urethral orifice produced by the median lobe of the prostate is called the uvovesicle। এখানে একটা টার্ম এখানে বাদ গেছে, এটা লেখা হয় না। ইউভোভেসিক কি, এটা তুমি বইয়ের মধ্যে দেখো এই টার্মটা আছে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে এই লেখাটা উঠে নাই। যাই হোক, এখন দেখো ওই যে এখানে বলা হয়েছে যে ট্রাইগনের যে ইউরেথ্রাল অরিফিস, যেটা এই যে এই ছবিটা দেখো, এই যে এইখানে দেখো ইউরেথ্রাল অরিফিস হচ্ছে এইটা। এই ইউরেথ্রাল অরিফিসের পিছনের দিকে ইন কেস অফ মেল এখানে একটা উঁচু জায়গা থাকে, এটার নাম হচ্ছে ইউভোভেসিকি। এটা আর কিছুই না, এটা জাস্ট হচ্ছে কি মিডিয়ান লোব অফ দ্য প্রোস্টেট। ইন কেস অফ মেল এখানে কিন্তু প্রোস্টেট একটা অর্গানিজম থাকে, এটা হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান অফ মেল। তখন তোমরা কিন্তু প্রোস্টেট একটা অর্গানের নাম জানবা, প্রোস্টেট। তখন ওই প্রোস্টেটটা কিন্তু এই ইউরেথ্রাটাকে চারপাশে থাকতেছে, তখন কিন্তু ওইটার একটা মিডিয়ান লোব থাকে। প্রোস্টেটের কিন্তু কয়েকটা লোব থাকে, এর মধ্যে একটা লোব মাঝখানে থাকে, একদম মিডলে থাকে। এবং এটার জন্য এই ট্রাইগনের যে অ্যাপেক্স, এখানে কিন্তু একটা এলিভেটেড এরিয়া থাকে, সেটাকে বলে ইউভোভেসিকি। এটা কিন্তু বইতে তোমরা এই টার্মটা দেখে নাও, এটা আমার এখানে আসে না। আচ্ছা, তারপরে বলছে the base of the trigone is formed by the interureteric ridge or bar of Mercier produced by the continuation of the inner longitudinal muscle coat of the ureter। আচ্ছা, এই জিনিসটা কি? এটা হচ্ছে যে দুইটা ইউরেটারের মাঝখানে একটা লম্বা একটা কি বলবো একটা লাইন থাকে, এই লাইনটাও কিন্তু একটু উঁচু থাকে। এটা কেন উঁচু হয়? ইউরেটারের মধ্যেও কিন্তু 3টা লেয়ার থাকতেছে, ওখানে একটা মাসেল লেয়ার থাকতেছে। তাহলে ইউরেটারটা কি পুরা ব্লাডারের যে থিকনেস, এটাকে ক্রস করে কিন্তু চলে আসতেছে। পুরা ব্লাডারের থিকনেস যখন ক্রস করে, তখন কিন্তু দুইটা ইউরেটারের মাঝখানে একটা কন্টিনিউশন থাকে, কন্টিনিউশনটা হচ্ছে মাসেল লেয়ার দিয়ে। তাহলে ওই মাসেল লেয়ার দিয়ে যে কন্টিনিউশনটা থাকতেছে, সেটার জন্য একটা রিচ থাকতেছে। রিচ মানে একটা জাস্ট একটা উঁচু একটা আইলের মতো একটা জিনিস আর কি। তাহলে এই জিনিসটা দুইটা ইউরেটারের মাঝখানে থাকতেছে, জাস্ট এটা একটা মার্জিন অফ দ্য ট্রাইগন, বেজে থাকতেছে উপরের দিকে। তাহলে অ্যাপেক্স থাকে, বেস থাকে, তাহলে বেজের মধ্যে ইন্টার ইউরেটারি রিজ থাকতেছে। এটা হচ্ছে কন্টিনিউশন অফ দ্য ইনার লংজিটিউডিনাল মাসেল কোট অফ ইউরেটর।
তাহলে এই জিনিসটা কি? ওই রিজটা হচ্ছে ইনার লঙ্গিচুডিনাল। তার মানে কি মাসেল লেয়ার দুটো থাকে, একটা হচ্ছে কি ইনার লঙ্গিচুডিনাল, আউটার সার্কুলার। তাহলে ইনার যে লঙ্গিচুডিনাল মানে এরকম লম্বা লম্বি থাকবে, আর সার্কুলার মানে এরকম পেঁচানো পেঁচানো থাকবে। তাহলে এই লঙ্গিচুডিনাল যে মাসেল কোডটা এটা এসে কন্টিনিউশন হয়ে দুইটা ইউরেটার মাঝখানে ওরা হচ্ছে একটা রিলেশন তৈরি করলো, এটাকে বলা হয় ইন্টার ইউরেটেরিক রিজ অথবা বার অফ মার্সিয়ার। আচ্ছা, এটাও তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর কি বলছে? the ridge extends beyond the ureteric opening as the ureteric fold over the interstitial part of ureter. তাহলে ইন্টারস্টিশিয়াল পার্ট অফ ইউরেটর কোনটা? যেটা হচ্ছে ব্লাডারের ভিতরে যে অংশটা থাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, সেটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল পার্ট অফ দ্য ইউরেটর। তাহলে এটা হচ্ছে ইউরেটেরিক একটা কাভারিং হিসেবে ওরা এক্সটেন্ড করতেছে, এটা আর কিছুই না। তাহলে এই রিজটা হচ্ছে যে দুইটা ইউরেটরের কাভারিং হিসেবে ওরা এক্সটেন্ড করতেছে, এবং এটা ইউরেটরের কোন পার্টটা? ইন্টারস্টিশিয়াল পার্ট অফ দ্য ইউরেটর। ইন্টারস্টিশিয়াল পার্ট মানে হচ্ছে ব্লাডারের ভিতরের দিকে ইউরেটরের যে অংশটা থাকে সেটা, আর উপরের দিকেটা হচ্ছে ইউরেটর প্রপার। তাহলে ইউরেটর প্রপারটা আমরা বাইরে থেকে দেখতে পাই, কিন্তু ইন্টারস্টিশিয়াল পার্টটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না। এরকম আরেকটা অর্গান আছে, সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের কিন্তু 4টা পার্ট থাকে। ফেলোপিয়ান টিউবটা কি? ইউটেরাইন টিউবটাকে কিন্তু ফেলোপিয়ান টিউব বলা হয়। ইউটেরাসের দুই পাশ থেকে দুইটা ফেলোপিয়ান টিউব আসে, ইন কেস অফ ফিমেল, কিন্তু মেলের ক্ষেত্রে ইউটেরাস থাকে না। তাহলে তোমাদের কিন্তু ওই যে ইন্টারনাল ফিমেল জেনিটাল অর্গান যেটা, সেখানে কিন্তু তোমরা ইউটেরাস পাবা, ইউটেরাসের দুই পাশে দুইটা ফেলোপিয়ান টিউব থাকতেছে। তাহলে ইউটেরাসের ঠিক এরকম ব্লাডারের মতো করে, ব্লাডারের যেরকম দুই পাশ থেকে দুইটা ইউরেটর এসে ব্লাডারে ওপেন করে, ঠিক ইউটেরাসেরও দুই পাশ থেকে দুইটা ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউব বলা হয়। তাহলে এগুলো এসে ওপেন করতেছে। তাহলে ওই যে ইউটেরাসের ভিতরে ফেলোপিয়ান টিউবের যে অংশটা থাকতেছে সেটাকেও কিন্তু ইন্টারস্টিশিয়াল পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব বলা হয়। তাহলে ওই ফেলোপিয়ান টিউবেরও কিন্তু 4টা পার্ট থাকে। তাহলে এই ব্লাডারের মধ্যেও যে পার্টটা থাকে ইউরেটরের সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল পার্ট অফ দ্য ইউরেটর, আর ইউটেরাসের ভিতরে ফেলোপিয়ান টিউবের যে পার্টটা থাকতেছে সেটাকেও বলা হয় ইন্টারস্টিশিয়াল পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব। এটা কিন্তু দেখা যায় না বাইরে থেকে। আচ্ছা, এবার আসো ক্যাপাসিটি। তাহলে প্রত্যেকটা অর্গানেরই তো একটা ক্যাপাসিটি থাকে। আমরা স্টোমাকে পড়েছি, স্টোমাকের ক্যাপাসিটি কেমন, কিডনিতে ছিল, তারপর এখন আসো ব্লাডারে। তারপর ইউটেরাসেরও কিন্তু একটা ক্যাপাসিটি থাকে, ইউটেরাসে কিন্তু কতটুকু ওয়েট হয়ে যায় আমরা কিন্তু পরে জানবো। তাহলে ব্লাডারের ক্যাপাসিটিটা কেমন? যেমন হচ্ছে গিয়ে the mean capacity of the bladder in an adult male হচ্ছে 220 ml, varying from 120 to 320 ml। তার মানে রেঞ্জে যদি আমরা বলি তাহলে 120 থেকে 320 ml পর্যন্ত, আর যদি আমরা এভারেজ হিসাব করে বলি তাহলে সেটা হচ্ছে 220 ml। তাহলে এমনিতে যখন ব্লাডারে কিন্তু কন্টিনিউয়াস ইউরিন আসতেছে, কোত্থেকে আসতেছে? কিডনি থেকে ইউরিন ফর্মেশন হচ্ছে, ইউরেটর দিয়ে এটা কিন্তু ব্লাডারে আসতেছে। তাহলে কন্টিনিউয়াস কিন্তু ব্লাডারে ইউরিন এসে জমা হচ্ছে। প্রতি এমএলএ একটা প্রতি মিনিটে একটা নির্দিষ্ট এমএল ইউরিন কিন্তু ফর্মেশন হয়, ঠিক আছে? তাহলে প্রতি মিনিটে একটা নির্দিষ্ট পরিমাণ ইউরিন কিন্তু ফর্মেশন হয়, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। ইউরিন কিন্তু ফোটায় 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 ব্লাডারের মধ্যে জমা হচ্ছে, একদম প্রতিনিয়ত জমা হচ্ছে। তাহলে 220 ml এর নিচে যদি হয় ইউরিন তাহলে কিন্তু কোনো ধরনের ডিজায়ার হবে না, ডিজায়ার টু মিকচুরেট হবে না, ঠিক আছে? ডিজায়ার টু মিকচুরেট কথাটা মানে কি বুঝতেছো? ম্যাডাম বুঝতেছি। আচ্ছা, তাহলে যদি ফিলিং বিয়ন্ড 220 ml কজেস এ ডিজায়ার টু মিকচুরেট, মানে তখন প্রস্রাব ধরবে, এবং the bladder is usually emptied when filled to about 250 থেকে 30 ml। তাহলে কখন ব্লাডারটাকে খালি করা হয়? যখন দেখা যায় যে সেটা 250 থেকে 300 ml হয়ে যাচ্ছে, তখন কিন্তু অনেকে থাকতে পারে না, তখন কিন্তু তাকে মিকচুরেট করতে হয়। তাহলে 220 ml এর নিচে হলে কিন্তু খুব একটা লাগে না। এটা যদি সে সুস্থ মানুষ হয় তাহলে কিন্তু লাগে না। 220 ml এর নিচে হলে তার ডিজায়ার টু মিকচুরেট হয় না। যখনই এটা 250 থেকে 300 ml হবে তখনই ইউজুয়ালি সবাই ব্লাডার এমটি করতে যায়, যদি তার সুযোগ থাকে। অনেক সময় দেখা যায় যে সুযোগ থাকে না, তখন সে কি করে? যায় না, মিকচুরেট করে না। তখন কি হয়? ব্লাডার কিন্তু কন্টিনিউয়াস ফিল হচ্ছে, তখন ফিলিং আপ টু দা 500 ml মে বি টলারেটেড। তাহলে 500 ml পর্যন্ত টলারেট করা যাবে। তাহলে 250 থেকে 300 মধ্যে হইলেই কিন্তু মিকচুরেট করতে হয়, আর 220 ml এর উপরেই গেলে একটা ডিজায়ার আসে, আর 250 থেকে 300 ml হইলেই কিন্তু সেটা খালি করতে হয়।
বাট যদি স্কোপ না থাকে তাহলে 500 ml, তার মানে কি প্রায় আধা লিটার পর্যন্ত টলারেট করা যাবে। কিন্তু এর বেশি যখন হয়ে যায়, বাট বিয়ন্ড দিস ইট বিকামস পেইনফুল, এর বেশি টলারেট করাটা কিন্তু পেইনফুল হয়ে যায়, তখন কিন্তু পেটে ব্যথা উঠে যায়। তাহলে তখন ওই পেটে ব্যথাটা কোথায় যায়? রেফার্ড পেইন ইজ ফেল্ট ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে এটা কোথায় যায়? লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পেরিনিয়াম এবং পেনিস ইন কেস অফ মেল। তাহলে সেখানে কিন্তু দেখা যায় যে এই ব্লাডারের যে, আমরা তো জানি যে প্রত্যেকটা পার্টে কিন্তু একটা নার্ভ কিন্তু আরেকটা এরিয়াতে সাপ্লাই দেয়। তাহলে ব্লাডারের যে নার্ভ সাপ্লাই, তাহলে সেটা কোথায় কোথায় দিচ্ছে, সেখানে কিন্তু এই পেইনটা শুরু হয়ে যাবে। যেমন কোথায়? লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, কারণ ব্লাডারটা কোথায় থাকে? লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেই কিন্তু থাকতেছে, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে। তো আমাদের কিন্তু রিজিয়ন গুলো ভাগ করে পড়ানো হয়েছে, 9টা ভাগে কিন্তু আমরা অ্যাবডোমেনকে ভাগ করি। এর মধ্যে ব্লাডারটা কোন রিজিয়নে থাকতেছে? লোয়ার পার্টে, মিডলে থাকতেছে। তাহলে সেটা কি? হাইপোগ্যাস্ট্রিয়াম। মাঝখানে, উপরের দিকে মাঝখানে হচ্ছে আম্বিলিকাল এরিয়া, তার উপরে হচ্ছে এপিগ্যাস্ট্রিক এরিয়া। এটা হচ্ছে কি মিডলের 3টা পার্ট, উপরে হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, মাঝখানে হচ্ছে আম্বিলিকাল, একদম নিচে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম। এই ব্লাডারটা কিন্তু হাইপোগ্যাস্ট্রিয়ামে থাকতেছে। এটা কোথায়? লোয়ার পার্ট অফ দা অ্যাবডোমিনাল ওয়াল। এবং পেরিনিয়াম কিন্তু কোথায়? পেরিনিয়াম হচ্ছে কি আরো নিচের দিকে, যেখানে ইউরেথ্রা থাকতেছে, থাই থাকতেছে সেখানে। তাহলে ব্লাডারের এই যখন ফুল হয়ে যাবে, 500 ml এর উপরে হয়ে যাবে, যখন জিনিসটা পেইনফুল কন্ডিশন হয়ে যাবে, তখন কিন্তু ওই পুরা এরিয়াটা নিয়েই কিন্তু পেইন ফিল করবে। এবং এখানে কিন্তু নার্ভ সাপ্লাইয়ের একটা এরিয়া দেওয়া আছে, থোরাসিক 11 থেকে লাম্বার 2, আর একটা হচ্ছে কি স্যাক্রাল 2 টু স্যাক্রাল 4। এটা হচ্ছে গিয়ে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের কাজ কি? ব্লাডারের ক্ষেত্রে সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে গিয়ে ব্লাডারটাকে রিটেইন করা, মানে ইউরিনটাকে রিটেল করা, কন্টেইন করা, মানে এটাকে হচ্ছে কি ধারণ করে রাখাটাই হচ্ছে সিম্প্যাথেটিকের কাজ। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে কি ইউরিনেশন, মিকচুরেশন। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য ইউরিনেশন, মিকচুরেশন এগুলা হয়। আর কি হয়? ডেফিকেশন হয়, মানে স্টুল পাস করা হয়। ঠিক আছে, প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে এগুলা। তাহলে ব্লাডারের যদি নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ভাগ করে, তাহলে T11 থেকে লাম্বার 2 আর স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। ধরো ডিজায়ার টু মিকচুরেশন হইলো, কিন্তু সে স্কোপ নাই বা সুযোগ নাই, তখন কি করবে? সে চাইবে যে এখন এটাকে ধরে রাখতে, তখন কোন ফাংশন কাজ করবে, কোন সিস্টেম কাজ করবে? তখন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করবে। এবং এটা রুট ভ্যালু হচ্ছে থোরাসিক 11 থেকে লাম্বার 2। আর যখনই তার সুযোগ হবে মিকচুরেট করার, তখনই কিন্তু প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন হচ্ছে কি স্যাক্রাল 2 টু স্যাক্রাল 4, ওটা রুট ভ্যালু। আচ্ছা, এবার আসো আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এগুলো লাগবে। এখন এখানে ব্লাডারের মেইন ব্লাড সাপ্লাই থাকবে, আবার কিছু এডিশনাল সাপ্লাই থাকবে। তাহলে মেইন ব্লাড সাপ্লাইটা কোত্থেকে আসতেছে? সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেসিক্যাল আর্টারিজ। তাহলে সুপিরিয়র মানে উপরে এবং ইনফিরিয়র মানে নিচে। আর ভেসিক্যাল কথাটা কোত্থেকে আসতেছে? ব্লাডারের থেকে কিন্তু ভেসিক্যাল কথাটা আসতেছে। তাহলে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেসিক্যাল আর্টারি দিয়ে কিন্তু মেইন সাপ্লাই দিচ্ছে ব্লাডারকে। আর এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে কি ব্রাঞ্চেস অফ দ্য অ্যান্টেরিয়র ট্রাঙ্ক অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি। আচ্ছা, তোমরা কিন্তু অ্যাবডোমিনাল এওর্টা থেকে যে ব্লাড ইয়েগুলো আসে, যেমন তোমাদের একটা মেইন রিটেনে একটা কোয়েশ্চেন আসে যে ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল এওর্টা, এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাবডোমিনাল এওর্টাটা কোথায়? যখন এই ডায়াফ্রামের অ্যাওর্টিক ওপেনিং ক্রস করে, তখন কি হয়? আর্চ অফ এওর্টা থেকে ডিসেন্ডিং থোরাসিক এওর্টা, ডিসেন্ডিং থোরাসিক এওর্টা যখন ডায়াফ্রাম ক্রস করে, তখন এটা কি হয়ে যায়? অ্যাবডোমিনাল এওর্টা হয়ে যায়। তাহলে অ্যাবডোমিনাল এওর্টার যে ব্রাঞ্চেস গুলা, এগুলা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু লাগবে। তাহলে এই অ্যান্টেরিয়র ট্রাঙ্ক অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, তাহলে ওই অ্যাবডোমিনাল এওর্টার একটা ব্রাঞ্চ হচ্ছে কমন আইলিয়াক আর্টারি। কমন আইলিয়াক আর্টারি, কমন আইলিয়াক আর্টারি পেলভিক এরিয়াতে এসে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। আবার ইন্টারনাল আইলিয়াক আর্টারিটা কি হয়? অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুইটা ট্রাঙ্কে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু ব্রাঞ্চের উপর ব্রাঞ্চ, ব্রাঞ্চের উপর ব্রাঞ্চ, একটা ভাগ হয়, একটা থেকে শাখা, শাখা থেকে প্রশাখা হচ্ছে কিন্তু। তাহলে প্রথম অ্যাবডোমিনাল এওর্টা, অ্যাবডোমিনাল এওর্টা থেকে নিচের দিকে আসতে হচ্ছে কি কমন আইলিয়াক আর্টারি। কমন আইলিয়াক আর্টারি ভাগ হয়ে যায় কি ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনালের আবার দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ট্রাঙ্ক, ওইটাকে ট্রাঙ্ক বলা হচ্ছে। তাহলে এই যে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেসিক্যাল আর্টারি, এগুলা কার ব্রাঞ্চ? ব্রাঞ্চেস অফ অ্যান্টেরিয়র ট্রাঙ্ক অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি।
তাহলে ইন্টারনাল আইলিয়াক আর্টারি কার ব্রাঞ্চ? কমন আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ। কমন আইলিয়াক আর্টারি কার ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ। এভাবে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে জিনিসগুলা। তাহলে যখন ব্লাড সাপ্লাই পড়বা তখন শুধু ব্লাড সাপ্লাই একদম বড় আর্টারি থেকে জিনিসটা তোমরা রুট থেকে পড়া শুরু করবা, তাহলে তোমাদের আর জিনিসটা বোঝার ভুল হবে না। শুধু মুখস্থ করলেই হবে না, জিনিসটা কিন্তু ছবি দেখে কোন আর্টারি কোথায় গেল, কোন আর্টারি কোথায় গিয়ে সাপ্লাই দিল, এটা একদম মেইন যে ট্রি ওখান থেকে তোমাদেরকে দেখতে হবে। তাহলে তোমাদের মনে থাকবে জিনিসটা যে এন্টেরিয়র ট্রাঙ্ক অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, পোস্টেরিয়র ট্রাঙ্ক অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এগুলা হচ্ছে কমন আইলিয়াক আর্টারিতে গিয়ে ঢুকতেছে। কমন আইলিয়াক আর্টারি আর কোথায় যাচ্ছে? অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে যাচ্ছে। অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা কোত্থেকে শুরু হচ্ছে? ওই যে অ্যাওর্টিক ওপেনিং থেকে শুরু হচ্ছে। তার উপরে কি? ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তার উপরে কি? আর্চ অফ অ্যাওর্টা। তারপরে কি? অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এরকম করে জিনিসটা হার্ট থেকে যে বের হয়ে চলে আসতেছে। তাহলে তোমরা যদি একদম শুরু থেকে শুরু করো যে হার্ট থেকে কোন কোন আর্টারি আসতেছে, ওগুলা কোথায় কোথায় যাচ্ছে, কোত্থেকে কোথায় ভাগ হচ্ছে, তাইলে কিন্তু তোমাদের প্রত্যেকটা অর্গানের জন্য আলাদা আলাদা করে আর্টারি সাপ্লাই মুখস্থ করতে হবে না। তোমরা কিন্তু ওই মেইন ব্রাঞ্চ থেকে মনে করে করে এই আর্টারিটা ওদিকে যাচ্ছে তাহলে এটা কোন কোন অর্গানে সাপ্লাই দিতে পারে, এই আর্টারি এদিকে যাচ্ছে তাহলে কোন কোন অর্গানে সাপ্লাই দিতে পারে। আর আর্টারির নাম দেখেই কিন্তু তোমরা বুঝবা কোন আর্টারি কোথায় যাচ্ছে। যেমন রেনাল আর্টারি কোথায় দিবে? কিডনিকে দিবে, তাই না? ইউটেরাইন আর্টারি কাকে দিবে? ইউটেরাসকে দিবে। ওভারিয়ান আর্টারি কাকে দিবে? ওভারিকে দিবে। তারপর রেকটাল আর্টারি কাকে দিবে? রেকটামকে দিবে। ভেসিক্যাল আর্টারি কাকে দিবে? ব্লাডারকে দিবে। এবং পাশাপাশি কিন্তু তারা দেখা যায় যে আশেপাশে যে ব্রাঞ্চ গুলা থাকে আরো যে ব্লাড সাপ্লাই সেখান থেকেও কিন্তু পায় তারা কিছুটা সুবিধা। একটা যখন বড় আর্টারি কোথাও যায় সে কিন্তু আশেপাশেও সাপ্লাই দিয়ে যাচ্ছে। এজন্য ব্লাডারটা মেইন সাপ্লাই পায় হচ্ছে গিয়ে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেসিক্যাল আর্টারি থেকে, এবং সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেসিক্যাল আর্টারি ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র ট্রাঙ্ক অফ দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এডিশনাল সাপ্লাই সে কোত্থেকে পাচ্ছে? অবটারেটর এন্ড ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি থেকে পাচ্ছে। ইন ফিমেল ফ্রম ইউটেরাইন এন্ড ভ্যাজাইনাল আর্টারি ইনস্টেড অফ ইনফিরিয়র ভেসিক্যাল। তাহলে দেখো ফিমেলের ক্ষেত্রে কি থাকে? ইউটেরাস থাকে, ভ্যাজাইনা থাকে। তাহলে ওদেরকে যে সাপ্লাই দেয় ইউটেরাইন আর্টারি, ভ্যাজাইনাল আর্টারি, তাহলে ফিমেলের ক্ষেত্রে কিন্তু এরাও ওখান থেকেও কিন্তু তারা সাপ্লাই পাচ্ছে ইউটেরাইন এবং ভ্যাজাইনাল আর্টারি থেকে। তাহলে ইউটেরাসে কিন্তু মেইন সাপ্লাই দেয় হচ্ছে ইউটেরাইন আর্টারি। তাহলে ইউটেরাইন আর্টারিটা কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ব্লাডারকেও সাপ্লাই দিচ্ছে। তাহলে তোমরা মেইন সাপ্লাইটা তোমাদের মুখস্থ করতে হবে, ওটা যেন ভুল না হয়। এডিশনাল সাপ্লাই তোমরা বলতে পারো আর না পারো, কিন্তু মেইন যে সাপ্লাইটা এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এবার আসো ভেনাস ড্রেনেজ। তাহলে যেহেতু আর্টারি সাপ্লাই আছে তাহলে ভেনাস ড্রেনেজও আছে। তাহলে ভেনাস ড্রেনেজও তোমরা একইভাবে পড়ার সময় ওইভাবে পড়বা যে ভেনাস ড্রেনেজটা কি আসলে। এটা হচ্ছে কি পেরিফেরি থেকে সেন্টারের দিকে ব্লাড নিয়ে আসে, আর আর্টারি হচ্ছে সেন্টার থেকে পেরিফেরিতে সাপ্লাই দেয়। তাহলে ভেনাস ড্রেনেজটা পেরিফেরি থেকে যখন সেন্টারে নিয়ে আসে প্রত্যেকটা অর্গান থেকে ব্লাড এনে এনে কোথায় জমা হয়? অ্যাবডোমেনের ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভাতে এসে জমা হয়। তারপর ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে এটা উপরের দিকে উঠে যায়, ভেনা ক্যাভাল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম দিয়ে যখন উপরে উঠে যায় তখন এটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত ড্রেন করে? হার্টে। হার্টের কোন ইয়েতে ড্রেন করে? হার্টের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। তাহলে রাইট অ্যাট্রিয়ামে গিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা ওপেন করে, এবং উপরের দিকে হেড থেকে এরিয়া থেকে আসে কে? সুপিরিয়র ভেনা ক্যাভা। আর ইনফিরিয়র ভেনা ক্যাভা হচ্ছে লোয়ার পার্ট থেকে আসতেছে। তাহলে এই দুইটাই কোথায় গিয়ে ওপেন করতেছে? রাইট অ্যাট্রিয়াম ও হার্টে। তাহলে তোমরা এভাবে মনে রাখতে হবে জিনিসটা। বাইরে থেকে ভিতর পেরিফেরি থেকে সেন্টারে যখন আসে, যেমন এখানে কি লিখছে? লাইং অন দ্য ইনফিরিয়র ল্যাটারাল সারফেস অফ দ্য ব্লাডার দেয়ার ইজ এ ভেসিকল ভেনাস প্লেক্সাস। তাহলে ভেসিকল মানে ব্লাডার, তাহলে ব্লাডারের একটা ভেনাস প্লেক্সাস আছে, মানে এখানে একটা কুণ্ডলির মতো অনেকগুলা পাক খাওয়া ভেইন আছে। ওইখানে কোথায় আছে? সেটা হচ্ছে ইনফিরিয়র ল্যাটারাল সারফেস। এবং ইনফিরিয়র ল্যাটারাল সারফেস কখন থাকে? যখন ব্লাডার এমটি থাকে তখন ইনফিরিয়র ল্যাটারাল সারফেস থাকে। যখন ফুল থাকে তখন কিন্তু ইনফিরিয়র ল্যাটারাল সারফেসটা থাকে না, তখন এটা গোলাকার হয়ে যায়, তখন কিন্তু আমরা ইনফিরিয়র ল্যাটারাল সারফেসটাকে আলাদা করতে পারি না। তাহলে এই ভেসিক্যাল ভেনাস প্লেক্সাসটা কোথায় থাকতেছে? এটা হচ্ছে ইনফিরিয়র ল্যাটারাল সারফেস অফ দ্য ব্লাডারে থাকতেছে। আর ওখান থেকে ভেইন ফ্রম দিস প্লেক্সাস কোথায় যায়? পাসেস ব্যাকওয়ার্ডস ইন দ্য পোস্টেরিয়র লিগামেন্ট অফ দ্য ব্লাডার। এই যে আমি কতগুলো লিগামেন্টের নাম বলেছি ওটার মধ্যে একটা ছিল পোস্টেরিয়র লিগামেন্ট। তাহলে ওই লিগামেন্ট ধরে ধরে কিন্তু ব্লাডটা উপরের দিকে উঠতেছে, এবং শেষ পর্যন্ত কোথায় যায়? ইন্টারনাল আইলিয়াক ভেইন। আর ইন্টারনাল আইলিয়াক ভেইন কোথায় ওপেন করতেছে? ইনফিরিয়র ভেনা ক্যাভায় ওপেন করতেছে। এই হচ্ছে ভেনাস ড্রেনেজ। তাহলে ইনফিরিয়র ল্যাটারাল সারফেসে কি থাকে? ভেসিকল ভেনাস প্লেক্সাস থাকতেছে। এই ভেসিকল ভেনাস প্লেক্সাসটা পিছনের দিকে গিয়ে কোথায় ড্রেন করবে? ইন্টারনাল আইলিয়াক ভেইনে ড্রেন করবে। আর ইন্টারনাল আইলিয়াক ভেইন সাথে এক্সটার্নাল আইলিয়াক ভেইন মিলে কি হয়? কমন আইলিয়াক ভেইন। আর কমন আইলিয়াক ভেইন ড্রেন করে কোথায়? ইনফিরিয়র ভেনা ক্যাভায়। শেষ। লিম্ফেটিক ড্রেনেজ।
তাহলে লিম্ফেটিক ড্রেনেজটা কি? প্রত্যেকটা অর্গানেরই তো আমরা ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ এবং আর্টারি সাপ্লাই করি। সেক্ষেত্রে ব্লাডারেরও লিম্ফেটিক ড্রেনেজ থাকে, যেমন মোস্ট অফ দ্য লিম্ফেটিক্স ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার টার্মিনেট ইন দ্য এক্সটার্নাল ইলিয়াক নোড, external iliac node, এবং a few vessels may passes to the internal iliac node or to the lateral aortic node. তাহলে মেইন কোথায় যাচ্ছে? এক্সটার্নাল আইলিয়াক নোড দিয়ে আসতেছে মেইনলি। আচ্ছা, তোমাদের কিন্তু একটা লিম্ফেটিক চ্যানেল যেটা, এটা কিন্তু পুরা যে ইয়েটা ড্রেনেজটা, লিম্ফেটিক ড্রেনেজের যে কোত্থেকে কোথায় যাচ্ছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে ওপেন হচ্ছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং এটা কিন্তু অ্যাবডোমেন কার্ডে আসতে পারে। অ্যাবডোমেন কার্ডে লিম্ফেটিক চ্যানেল অফ দ্য অ্যাবডোমেন, এটা শেষ পর্যন্ত লিম্ফ গুলা নিয়ে কোথায়, ওই চ্যানেলটা পুরোটা তোমাদের লাগবে। এটা কিন্তু তোমাদের সিস্টার্না কাইলি এটাকে বলা হয়। ওটা কোথায় শেষ পর্যন্ত গিয়ে ড্রেন করে, কোথায় সাবক্লেভিয়ান ভেনের ওখানে গিয়ে একদম উপরের দিকে শেষে গিয়ে কোথায় ড্রেন করে, এবং এই পুরো সিস্টেমটা কিন্তু অনেক সময় রিটেনে আসে, ভাইবাও জিজ্ঞেস করে। তাহলে লিম্ফেটিক ড্রেনেজ মেইনলি হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক নোড, এবং মাঝে মাঝে ইন্টারনাল আইলিয়াক নোড থেকেও আসতেছে এবং ল্যাটারাল অ্যাওরটিক নোড দিয়েও আসতেছে, তবে মেইনলি হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক নোড। ফার্স্ট মেইন কথাটা কিন্তু ভুলা যাবে না, অন্যগুলা কিছু এক্সট্রা জিনিস মনে রাখো আর না রাখো, এটা ভুলা যাবে না। এবার আসুন নার্ভ সাপ্লাই। তাহলে নার্ভ সাপ্লাই প্রত্যেকটারই আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক দুইটা ভাগে ভাগ করা আছে। তাহলে ইউরিনারি ব্লাডার ইজ সাপ্লাইড বাই দ্য ভেসিকল প্লেক্সাস অফ দ্য নার্ভ। তাহলে ওখানে কি ছিল? ভেসিকল ভেনাস প্লেক্সাস, আর এখানে হচ্ছে যেহেতু নার্ভ, তাহলে ভেসিকল প্লেক্সাস অফ নার্ভ which is made up of fibers derived from the inferior hypogastric plexus. তাহলে এই প্লেক্সাস জিনিসগুলা কি? তোমরা তো এই যে ব্রাকিয়াল প্লেক্সাস পড়ছো, নার্ভাস লাম্বার প্লেক্সাস পড়ছো, স্যাক্রাল প্লেক্সাস পড়ছো, তাহলে এইগুলো একটা প্লেক্সাস। এখানে কি হয়? এখানে একটা মেইন একটা কতগুলো নার্ভের এখানে এসে ব্রাঞ্চ আকারে বের হয়। তাহলে ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক কথাটা হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন যেখানে, সেখানে থাকতেছে, সেই জন্য ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসের কথাটা এখানে আসছে। নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা কোথায় থাকবে, তাহলে হাইপোগ্যাস্ট্রিক এরিয়াতেই থাকবে। তাহলে ওখানে কি থাকে? ভেসিকল প্লেক্সাস অফ নার্ভ থাকতেছে, যেটা কতগুলা ফাইবার দিয়ে তৈরি। কোত্থেকে আসতেছে ওই ফাইবার গুলো? ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকে আসতেছে। তাহলে মেইনলি হচ্ছে ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, সেখান থেকে কিছু ফাইবার এসে কি ফর্ম করতেছে? ভেসিকল প্লেক্সাস অফ নার্ভ। তার মানে কি বোঝা যাচ্ছে? ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস ব্লাডার ছাড়াও অন্যান্য জায়গাতেও কিন্তু নার্ভ সাপ্লাই দিচ্ছে, আর ব্লাডারে যেটা দিচ্ছে সেটার নাম হচ্ছে ভেসিকল প্লেক্সাস অফ নার্ভ। ওটা কোথায় থাকতেছে? হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে আসতেছে এই নার্ভ গুলা। তাহলে এই ভেসিকল প্লেক্সাস কন্টেন্ট বোথ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট, তাহলে দুইটাই তার থাকতেছে। ইচ অফ হুইচ কন্টেন্ট মোটর অর এফারেন্ট, আর সেন্সরি অথবা এফারেন্ট। এটা কিন্তু তোমাদেরকে আগেই বলছি, মোটর কি জিনিস, সেন্সরি কি জিনিস। সেন্সরিকে আমরা এফারেন্ট বলি আর মোটরকে আমরা ইফারেন্ট বলি। ইফারেন্ট মানে বের হয়ে যাওয়া, আর এফারেন্ট মানে ঢোকা। তাহলে যে সেন্সেশনটা আমাদেরকে পেরিফেরি থেকে সেন্টারে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা সেন্সরি বলতেছি অথবা এফারেন্ট বলতেছি। আর যেটা সেন্টার থেকে এখানে কি হয়, হেডকোয়ার্টার থেকে যখন ফর ইনফরমেশন অথবা এটার ইফেক্ট অথবা রেজাল্ট যখন বের হয়, সেটাকে আমরা বলতেছি মোটর অথবা ইফারেন্ট। তাহলে এফারেন্ট এক জিনিস, ইফারেন্ট আরেক জিনিস। এফারেন্ট হচ্ছে ভিতরে ঢুকে, ইফারেন্ট হচ্ছে বের হয়, একই কথা। যেমন এখানে কিডনির ক্ষেত্রে যখন আমি ব্লাড সাপ্লাই পড়াইছিলাম, তখন কিন্তু এফারেন্ট আর্টারি ছিল, ইফারেন্ট আর্টারি ছিল। তাহলে এফারেন্টটা হচ্ছে ঢুকতেছে, ইফারেন্টটা দিয়ে বের হয়ে যাচ্ছে। আর এখানে নার্ভের ক্ষেত্রে আমরা এটাকে মোটর আর সেন্সরি বলি আর কি। মোটরটা হচ্ছে ইফারেন্ট, সেন্সরিটা হচ্ছে এফারেন্ট। আচ্ছা, একটু আগে তোমাদেরকে আমি ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই বলার সময় বলছিলাম যে প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে গিয়ে স্যাক্রাল 2, 3, 4। এটা হচ্ছে গিয়ে মোটর টু ডেট্রাসর মাসেল, মানে হচ্ছে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার দিয়ে কিন্তু কি হয়? মিকচুরেশন হয়, এবং মিকচুরেশন হইতে হলে কি হয়? কন্ট্রাকশন অফ দ্য ডেট্রাসর মাসেল হইতে হবে। কন্ট্রাকশন, ডেট্রাসর মাসেলের কন্ট্রাকশনের কারণে কিন্তু মিকচুরেশন হয়, পেরিস্টালটিক মুভমেন্ট না। এটা হচ্ছে গিয়ে কন্ট্রাকশন, কন্ট্রাকশন। তাহলে এই কন্ট্রাকশনটা কে করবে? প্যারাসিম্প্যাথেটিক ইফারেন্ট ফাইবার করবে। এবং এটা কোত্থেকে আসতেছে? নার্ভের রুট ভ্যালু কি ছিল? স্যাক্রাল 2, 3, 4। এবং এটা হচ্ছে মোটর টু ডেট্রাসর মাসেল। যখন ধরো ডিজায়ার টু মিকচুরেট হইলো, তখন কি হয়? এই ইনফরমেশনটা সেন্টারে চলে যায়, ওটা হচ্ছে এফারেন্ট অথবা সেন্সরি। যখন ব্রেনে এটা ইন্টিগ্রেশন হচ্ছে, হয়ে যখন এটা যে রেজাল্টটা, তাহলে এটা কি করতে হবে? মিকচুরেট করার জন্য ব্লাডারটাকে কন্ট্রাকশন করতে হবে, মানে কুচকাইতে হবে, নইলে কিন্তু ইউরিন আসবে না। তাহলে তখন কি করে? সে এই ডেট্রাসর মাসেলটাকে সে মোটর টু ডেট্রাসর মাসেল, ওই মাসেলটার নাম হচ্ছে ডেট্রাসর। তাহলে ওই মাসেলটাকে সে সংকুচিত করে। তাহলে দিস নার্ভ ডোন্ট সাপ্লাই দ্য প্রি প্রোস্টেটিক স্ফিংটার। If these are destroyed, normal micturition is not possible.
আচ্ছা, এখন বলছে যে এই যে নার্ভটা এটা কিন্তু প্রি প্রোস্টেটিক স্ফিংটারকে সে সাপ্লাই দেয় না। তাহলে ইফ দিস আর ডিস্ট্রয়েড নর্মাল মিকচুরেশন ইজ নট পসিবল। এখন ধরো যে সিস্টেমটার কারণে ব্লাডারটা কন্ট্রাকশনের মাধ্যমে ইউরিনটা পাস করে, ওই সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি ব্লাডার কন্ট্রাকশন হবে? হবে না। ওখানে কি হবে? ওখানে ইউরিন জমতেই থাকবে, জমতেই থাকবে, জমতেই থাকবে, কিন্তু তার কখনো ডিজায়ার টু মিকচুরেট হবে না, ব্লাডারও কন্ট্রাকশন করবে না। তখন কি হবে? এখানে ব্লাডার ফুল হয়ে যাবে, ব্লাডার ফুল হয়ে যাবে, পেশেন্ট ব্যথা ফিল করবে কিন্তু সে মিকচুরেট করতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হয়? ক্যাথেটারাইজেশন করতে হয়, আলাদা করে নল দিয়ে তখন প্রস্রাব করাইতে হয়। তাহলে এগুলা কি? তার মানে কি, যাদের হচ্ছে কি নিউরোপ্যাথি থাকে, ধরো ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, তখন কিন্তু ওদের এই সেন্সেশন গুলো নষ্ট হয়ে যায়। এই যে স্যাক্রাল প্যারাসিম্পেথেটিক যে এফারেন্ট ফাইবার যে ফাংশন গুলো, এগুলো নষ্ট হয়ে যায়। তখন কিন্তু তার নর্মাল যে ইউরিনেশন বা মিকচুরেশন এগুলো তার হয় না, তার ওই ডিজারেশনও হয় না, ডিজায়ারও হয় না যে তার মিকচুরেট করতে হবে। সে বুঝতেই পারে না যে তার ব্লাডার ফুল হয়ে যাচ্ছে। তখন কি হয়? আস্তে আস্তে ব্লাডার ফুল হইতে 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 ওভার ডিস্টেন্ডেড হয়ে যায়, কিন্তু তারপরে এক সময় তার পেইন ফিল হয়। এই কথাটাই এখানে বলছে, যদি এই সিস্টেমটা নষ্ট হয়ে যায় তাহলে নর্মাল মিকচুরেশন ইজ নট পসিবল। আচ্ছা, এবার আসো সিম্প্যাথেটিক ইফারেন্ট ফাইবার। এটা কি? ইনহিবিটরি টু ডেট্রাসল এবং মোটর টু প্রিপোস্টেটিক স্ফিংটার মেকানিজম। আচ্ছা, ইনহিবিটরি টু ডেট্রাসল মানে কি? সে ডেট্রাসল মাসেলটাকে কন্ট্রাকশন করতে দিবে না। তার মানে কি, ধরো তুমি এখন এক জায়গায় গেলা, ওখানে ডিজায়ার টু মিকচুরেট হলো কিন্তু টয়লেট নাই বা কোনো সুযোগ নাই, তখন কি হয়? আটকে রাখার চেষ্টা করা হয়। তখন সে ব্লাডারের যে ডেট্রাসল মাসেলটাকে তখন সে ইনহিবিট করে, সে যেন কন্ট্রাকশন না করে। তাহলে এটা হচ্ছে কি, তখন আমাদের বডিতে সিম্প্যাথেটিক মেকানিজমটা কাজ করে। তাহলে সিম্প্যাথেটিক মেকানিজমের কারণে তখন ইউরিনটাকে ধরে রাখা যায়, তখন কিন্তু ব্লাডার কন্ট্রাকশন হয় না। যদি ব্লাডার কন্ট্রাকশন হয় তাহলে কিন্তু ইউরিন বের হয়ে যাবে। তাহলে সিম্প্যাথেটিক ইফারেন্ট ফাইবার যেটা, সেটা হচ্ছে ইনহিবিটরি। ইনহিবিটরি মানে কি? তাকে প্রতিরোধ করতেছে, তাকে বাধা দিচ্ছে ডেট্রাসল মাসেলটাকে। তাহলে মোটর টু প্রি প্রোস্টেটিক স্ফিংটার মেকানিজম। আচ্ছা, এই হচ্ছে কথা। নার্ভ সাপ্লাই শেষ। এখন আসলে সোমাটিক আছে, এখানে আরো কিছু নার্ভ সাপ্লাইয়ের কথা বলছে, যে কিন্তু মেইন কিন্তু ওই দুইটা কথা মনে রাখবা তোমরা। যেমন এখানে সোমাটিক পুডেন্টাল নার্ভ সাপ্লাইজ দ্য স্ফিংটার ইউরেথ্রা হুইচ ইজ ভলেন্টারি এন্ড ইজ সিচুয়েটেড উইথিন দ্য ওয়াল অফ দ্য ইউরেথ্রা। এটা শুধু স্ফিংটারের কথাটা বলছে, যে স্ফিংটারে আলাদা একটা নার্ভ সাপ্লাই আছে, সেটা হচ্ছে কি সোমাটিক পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভ মনে রাখলেই হবে। এটাও কিন্তু এক ধরনের প্যারাসিম্প্যাথিক নার্ভ। তারপর হচ্ছে সেন্সরি নার্ভ। Pain sensation caused by distension or spasm of the bladder wall are carried mainly by parasympathetic nerve and partly by sympathetic nerve. ওই যে পেইন সেন্সেশনটা কার মাধ্যমে ক্যারি করতেছে? মেইনলি হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, এবং কিছু কিছু ক্ষেত্রে সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমেও এই পেইনটা সেন্সেশন হচ্ছে। মানে কোন নার্ভের মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে সেন্সরি নার্ভের মাধ্যমে। ঠিকই তো আছে, সেন্সরিতে হবে। ব্লাডারে যখন ফুল হতে থাকবে তখন ব্যথাটা কোথায় নিয়ে যাচ্ছে? ব্রেনের মধ্যে নিয়ে যাচ্ছে, তাহলে তো এটা সেন্সরি হবে। আচ্ছা, হিস্টোলজি অফ দ্য ইউরিনারি ব্লাডার। হিস্টোলজিটা কি? এটা হচ্ছে কি, ওই যে ব্লাডারের যে মেইন যে স্ট্রাকচারটা, ইন্টারনাল স্ট্রাকচার, একটা ছিল ইন্টেরিয়র আর একটা হচ্ছে হিস্টোলজি। এখানে ব্লাডারের যে তিনটা লেয়ারের কথা বলা হয়েছে, সেই তিনটা লেয়ারের কথা এখানে ক্লিয়ার করতেছে। সেটা হচ্ছে কি, এপিথেলিয়াম অফ দ্য ইউরিনারি ব্লাডার ইজ অফ ট্রানজিশনাল ভ্যারাইটি। তোমরা যখন এপিথেলিয়াম পড়ছো হিস্টোলজিতে, তখন কিন্তু একটা ট্রানজিশনাল এপিথেলিয়াম, একটা এপিথেলিয়ামের নাম ছিল কিন্তু এপিথেলিয়াল সেল, ট্রানজিশনাল সেল। এই ব্লাডারের এবং ইউরেটরের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল ভ্যারাইটি, এবং এগুলো দেখতে কেমন? ডোম শেপ, ছাতার মতো। লুমিনাল সেলস আর ওয়েল ডিফাইন্ড ডোম শেপ স্কোয়ামাস সেল উইথ দ্য প্রমিনেন্ট নিউক্লিয়াস। আচ্ছা, এটা কিন্তু এক ধরনের স্কোয়ামাস সেল, কিন্তু দেখতে হচ্ছে কি ডোম শেপড হবে। ডোম মানে এরকম বড় বড় ছাতার মতো করে এরকম ডোম শেপড হবে। ছবি আছে বইতে, তোমরা দেখে নেবা। এবং ওদের কি প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকে, ওদের যে নিউক্লিয়াসটা এগুলো কিন্তু অনেক প্রমিনেন্ট থাকে। তাহলে এটা হচ্ছে কি এপিথেলিয়াল লাইনিং। আর মিডল লেয়ার কি? Middle layer are pear-shaped cell and the basal layer are of short columnar cell and the muscle coat is admixture of the longitudinal, circular এবং oblique layer. আচ্ছা, তাহলে এখানে বলছে যে কিছু মিক্সচার থাকে, সেলের কিছু মিক্সচার থাকে, যেমন কলামনার সেল থাকতেছে, তারপরে হচ্ছে ট্রানজিশনাল সেল থাকতেছে, আর মাসেলের মধ্যে কি থাকে? লংগিচুডিনাল, সার্কুলার এবং অবলিক লেয়ার। তিন রকমের। লংগিচুডিনাল গুলো লম্বালম্বি থাকবে, সার্কুলার গুলো এরকম গোল গোল থাকবে, আর অবলিক গুলো এরকম বাঁকা বাঁকা করে থাকবে। ঠিক আছে? আর আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে কি সেরাস কোট অথবা অ্যাডভেন্টিশিয়াল কোট। এটা তো সবগুলা অর্গানেরই বাইরের দিকে একটা কোটিং থাকে, সেটাকে আমরা বলতেছি এই সুরিদ। সে লেফট করছে 123।
আচ্ছা, তাহলে এই তিনটা লেয়ার, তাহলে ভিতরে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম থাকবে, তার বাইরে থাকবে হচ্ছে গিয়ে মাসেল লেয়ার, তার বাইরে থাকবে হচ্ছে গিয়ে সেরাস লেয়ার অথবা অ্যাডভেন্টিশিয়াল কোটটাকেই বলা হচ্ছে গিয়ে মানে সেরাস লেয়ার। অ্যাডভেন্টিশিয়াল লেয়ার মানে একদম আউটার কোটটাকে আমরা অ্যাডভেন্টিশিয়াল লেয়ার বলতেছি। এই তো মেইনলি হচ্ছে গিয়ে হিস্টোলজি অফ দ্য ব্লাডারও গেল, আর এখানে আরো কিছু ডিটেলস আছে, তোমরা বইতে দেখে নিবা। আচ্ছা, এখন কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আছে, এটা আমি নাম বলে নিয়ে পরের ক্লাসে তোমাদেরকে কোনটা কি সেটা বলবো। যেমন কি কি তোমাদের তো আরেকটা ক্লাস আছে, এর মাঝখানে একটু তোমরা রেস্ট নিয়ে নাও। এর মধ্যে আমি ক্লিনিক্যাল অ্যানাটমির নামটা বলি। ক্লিনিক্যাল অ্যানাটমি মানে ব্লাডারের মধ্যে কি কি ধরনের ফাংশন করা হয়, আমরা ক্লিনিক্যালি কিভাবে ব্লাডারকে আমরা হ্যান্ডেল করি। যেমন এই ডিস্টেন্ডেড ব্লাডার মে বি রাপচার্ড বাই দ্য ইনজুরি অফ দ্য লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল। আচ্ছা, এখন ধরো ব্লাডার ডিস্টেন্ডেড হইতে 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 তো অনেক বেশি ডিস্টেন্ডেড হয়ে গেল, এবং ওই সময় যদি তার তলপেটে যদি কোনো ধরনের ইনজুরি হয়, সে হয়তো পড়ে গেল অথবা কেউ তার পেটে লাথি দিল, তাহলে কিন্তু ব্লাডার রাপচার হয়ে যেতে পারে ওই সময়, কারণ ব্লাডার ফুলতে ফুলতে অনেক বড় হয়ে গেছে। ওই সময় যদি লোয়ার অ্যাবডোমিনাল ওয়ালে যদি কোনো ইনজুরি হয়, তাহলে কিন্তু এটা রাপচার হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে কি হাইপারট্রফি অফ দ্য ব্লাডার লিডিং টু ট্রাবেকুলেটেড ব্লাডার। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্লাডারের মধ্যে যখন এগুলো হচ্ছে কি সব ডিজিজ কন্ডিশনে হয়, ব্লাডারের মধ্যে ইউরিন এসে ভরে যাচ্ছে কিন্তু ইউরিন বের করতে পারতেছে না, তখন কি হয়, ব্লাডার কিন্তু চেষ্টা করে এটাকে বের করে দিতে কিন্তু পারে না। যখন সে চেষ্টা করে তখন ব্লাডারের মধ্যে হাইপারট্রফি হয়। হাইপারট্রফি কথাটার মানে হচ্ছে যে সেলগুলো তখন অনেক বড় হইতে থাকে, তখন সে স্ট্রেংথের দিক থেকে বড় হওয়ার জন্য সে নিজে সাইজে বড় হয়ে যায়, ওটাকে হাইপারট্রফি বলা হয়। তখন ব্লাডারও বড় হইতে থাকে, তখন দেখা যায় যে এটা একটা ট্রাবেকুলেটেড ব্লাডার, মানে এটা খাঁচ খাঁচ হয়ে যায় ব্লাডারটা, এটাকে বলা হচ্ছে সুপ্রাপিউবিক সিস্টোস্টোমি। সুপ্রাপিউবিক মানে কি, পিউবিসের উপরে। সিস্টোস্টোমি কথাটার মানে হচ্ছে যে আমি ব্লাডারটাকে যে ফুটা করে দেই। অনেক সময় দেখা যায় যে ব্লাডার এত ফুল হয়ে যাচ্ছে কিন্তু ইউরেথ্রা দিয়ে বের হয় না, তখন ওই পেশেন্টকে বাঁচানোর জন্য কিন্তু আমরা ব্লাডারটাকে পেট দিয়ে ফুটা করি, ওটাকে বলা হয় সুপ্রাপিউবিক সিস্টোস্টোমি। ওস্টোমি কথাটার মানে হচ্ছে মুখ, ওস্টোমি মানে হচ্ছে মুখ, তাহলে ব্লাডারের মধ্যে একটা মুখ তৈরি করে দেয় উপর দিয়ে, পেট দিয়ে, কিন্তু ইউরেথ্রা দিয়ে না। এটাকে বলা হয় সুপ্রাপিউবিক সিস্টোস্টোমি। হয়তো দেখা গেল যে একটা ক্যানুলা দিয়ে ব্লাডারটাকে ফুটা করে দিল, তখন ওই ক্যানুলা দিয়ে ইউরিন বের হয়ে চলে আসলো, ইউরেথ্রা দিয়ে কিন্তু আর আসতে পারতেছে না, সেজন্য। অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার, এটা কি অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার মানে কি, তার কোনো নার্ভাস কোনো কন্ট্রোল নাই, কিন্তু ব্লাডারটা একদম অটোমেটিক হয়ে গেছে, ইউরিন এসে জমতেছে আবার ইউরিন বেরও হয়ে যাচ্ছে, তার নিজস্ব কোনো কন্ট্রোল নাই, স্ফিংটারের প্রতি তার কোনো কন্ট্রোল নাই। অটোনোমাস ব্লাডারও অনেকটা ওইরকমই, ব্লাডার ফুল হচ্ছে 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 কোনো খবর নাই, ওর কোনো ডিজায়ার টু ম্যাচুরেট হচ্ছে না, তখন কি হয়, ডিস্টেনশন হয়ে যায় ব্লাডার, ওইটা অটোনোমাস ব্লাডার হয়ে গেছে। আরেকটা কি, ইউরিনারি ব্লাডার স্টোন। স্টোন কোত্থেকে ফরমেশন হয়, ইউরিন জমতে জমতে ইউরিনের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে, তখন কিন্তু দেখা যায় যে একটা তলানি জমা হয়, ইউরিনের তলানি জমা হয়। যদি পানি যদি বেশি করে কেউ না খায়, তখন কি হয়, কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হয়, ইউরিনের ঘনত্ব অনেক বেড়ে যায়, তখন ইউরিন বের হলেও ওর মধ্যে যে ঘনত্ব, যে মানে ঘন যে জিনিসটা, এটা কিন্তু ব্লাডারে জমতে থাকে, তলানি আকারে জমতে থাকে, জমতে 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 একসময় ব্লাডারে স্টোন ফরমেশন হয়ে যায়, পাথর ফরমেশন হয়ে যায় কিন্তু। এই, তাহলে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ইউরেথ্রা শুরু করবো, ব্লাডারের মোটামুটি এইটুকুই শেষ, এরপর আমরা ইউরেথ্রা শুরু করব। আমি ফিমেল ইউরেথ্রাটা আগে পড়াবো, এরপরে সময় পেলে মেলে যাব, নইলে মেল আরেকজন পড়াই দেবে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, আর 10 মিনিট রেস্ট নাও, তারপর তোমাদের 11টা নেক্সট ক্লাস শুরু হবে, জয়শীষ স্যার নেবে। স্যার নতুন আসছে আমাদের, অনেক ভালো, তোমরা ওনার ক্লাস করবে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ম্যাডাম আপনিও ভালো থাকবেন। আচ্ছা, দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ।